যারা দুর্নীতি করেছে সবার তথ্য প্রধানমন্ত্রীর কাছে আছে বললেন ওবায়দুল কাদের। দুর্নীতিবাজদের বিচারের আওতায় আনার হুঁশিয়ারি। কাঁচামরিচের ঝাল আর পেঁয়াজের ঝাঁঝে নাকাল সাধারণ ক্রেতারা, কাল থেকে বাড়ছে সব ধরনের জ্বালানি তেলের দাম। এবং উজানের ঢল ও টানা বৃষ্টিতে প্লাবিত সিলেটের ৭ উপজেলা, পানিবন্দী প্রায় ৫.৫ লাখ মানুষ, বাড়ছে দুর্ভোগ। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। দুর্নীতি এবং লুটপাটের শিরোমণি বিএনপি। দুর্নীতিবাজদের তালিকা করলে বিএনপি নেতাদের নাম সবার আগে আসবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। প্রশ্ন রাখেন, বিএনপি মহাসচিব নিজেই গঠনতন্ত্র লঙ্ঘন করে দুর্নীতিগ্রস্ত, তিনি কি করে দুর্নীতিগ্রস্তদের তালিকা করবে? এছাড়া ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব খবর রাখেন, দলের লোক হোক কিংবা প্রধানমন্ত্রীর কার্যালয়ের, দুর্নীতি করলে কারো ছাড় নয়। বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে। দুঃখিত দর্শক, রিপোর্টটি প্রক্রিয়াধীন রয়েছে, আমরা চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার ৩ আসামির আরও ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তারা হলেন শিমুল ভূঁইয়া ওরফে শিহাব ওরফে ফজল মোহাম্মদ ভূঁইয়া ওরফে আমানুল্লাহ সাইদ, তানভীর ভূঁইয়া এবং সিরাজতি রহমান। আজ ৮ দিনের রিমান্ড শেষে তাদেরকে আদালতে হাজির করা হয়। এ সময় মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদেরকে আরও ৮ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা, ডিবি পুলিশের ওয়ারি জোনের সহকারী পুলিশ কমিশনার মাহফুজুর রহমান। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শান্ত ইসলাম মল্লিকের আদালত এ আদেশ দেন। আলু, পেঁয়াজ এবং ডিমের দাম গত সপ্তাহের তুলনায় আরও বেড়েছে। দর বাড়ার তালিকায় রয়েছে কাঁচামরিচ, রসুন, আদা সহ কয়েকটি পণ্য। খুচরায় প্রতি কেজি আলু বিক্রি হয় ৫০ থেকে ৬০ টাকায়। মানভেদে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১৬০ থেকে ২০০ টাকা দরে। ডিমের বাজারও চড়া। এক সপ্তাহের ব্যবধানে ডজনে দাম বেড়েছে ৫ টাকা। তবে চাল, ডাল এবং আটা ময়দার দাম আগের মতোই রয়েছে। খুচরা ব্যবসায়ীদের দাবি, হিমাগার গেটে আলুর দর বেড়েছে, যার প্রভাব পড়েছে খুচরা বাজারে। আর ঘূর্ণিঝড়ের কারণে সরবরাহ কমে যাওয়ায় কাঁচামরিচ এবং সবজির দাম বাড়তি। গরমে মুরগি মারা যাওয়ায় বেড়েছে ডিমের দাম। আর ভারতীয় পেঁয়াজ আমদানি কম হওয়ায় দেশি পেঁয়াজের চাহিদা বেশি বলে দর বেড়েছে। বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় ফর্মুলার আলোকে প্রতি মাসে জ্বালানি তেলের নতুন মূল্য সমন্বয় করেছে সরকার। এ দফায় অকটেনের দাম ১৩১ টাকা, পেট্রোলের দাম ১২৭ টাকা এবং ডিজেলের দাম ১০৭ টাকা ৭৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নতুন মূল্যের প্রজ্ঞাপন জারি করে বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে জানানো হয়, প্রাইসিং ফর্মুলার আলোকে ভোক্তা পর্যায়ে ডিজেল এবং কেরোসিনের বিদ্যমান মূল্য ১০৭ টাকা থেকে ০.৭৫ টাকা বৃদ্ধি করে ১০৭.৭৫ টাকা, পেট্রোলে বিদ্যমান মূল্য ১২৪.৫০ টাকা থেকে ২.৫০ টাকা বাড়িয়ে ১২৭ টাকা এবং অকটেনে বিদ্যমান মূল্য ১২৮.৫০ টাকা থেকে ২.৫০ টাকা বৃদ্ধি করে ১৩১ টাকা নির্ধারণ করা হয়েছে। বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, ব্যক্তিগত দ্বন্দ্ব ভুলে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনগুলোর সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে দল এবং দেশের জন্য কাজ করতে হবে। একই সাথে দেশবিরোধী সকল শক্তিকে মোকাবেলা করতে হবে।
তিনি আজ টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার ফজলুল হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মাহমুদুল হাসান মারুফ, মহিলা ভাইস চেয়ারম্যান নাহিদা সুলতানা পলি সহ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জেলা পরিষদের সম্মানিত দায়িত্বপ্রাপ্ত নেতা হিসাবে সকল চেয়ারম্যানদেরকে নিয়ে দেলদুয়ারটাকে উন্নয়নের একটা রোল মডেল করে। আমার তরফ থেকে উপজেলা পরিষদের উপদেষ্টা হিসাবে, এমপি হিসাবে যতটুকু করা সম্ভব আমি চেষ্টা করতে হবে এবং সকলকে সম্পৃক্ত করতে হবে। ভারত থেকে নেমে আসা উজানের ঢল এবং টানা বৃষ্টিতে সিলেটে বন্যা ভয়াবহ রূপ ধারণ করেছে। সীমান্তবর্তী 6 উপজেলা সহ মোট 7 উপজেলায় পানিবন্দী অবস্থায় আছেন প্রায় 5,33,202 জন মানুষ। সিলেটে বন্যা কবলিত উপজেলাগুলো হলো জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট, কোম্পানিগঞ্জ, বিয়ানীবাজার, জকিগঞ্জ এবং গোলাপগঞ্জ। পানি উন্নয়ন বোর্ড সিলেট কার্যালয়ের তথ্য মতে সকাল 6টায় সিলেটের কানাইঘাট সুরমা পয়েন্টে বিপদসীমার 99 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। জকিগঞ্জ উপজেলার কুশিয়ারা নদীর অমর শীত পয়েন্টে 209 সেন্টিমিটার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্য দুটি পয়েন্ট গোয়াইনঘাটের জাফলং ডাউকি পয়েন্ট এবং সারি গোয়াইন পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলা প্রশাসনের সূত্র মতে সিলেট জেলায় 547টি আশ্রয় কেন্দ্র চালু করা হয়েছে। এর মধ্যে 7টি উপজেলার 349টি আশ্রয় কেন্দ্রে বন্যা কবলিত এলাকার 4,802 জন লোক আশ্রয় নিয়েছে। ভয় পেতেছে, সামনে থেকে সরে যান প্লিজ। দর্শক, নূর মোহাম্মদ ভুইয়ার প্রক্রিয়াধীন রিপোর্টটি আমরা হাতে পেয়েছি, আমরা চলুন দেখে নিই রিপোর্টটি। সমসাময়িক নানান বিষয় নিয়ে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন দলটির সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় তিনি অভিযোগ করেন বিএনপি গণতন্ত্রকে ধ্বংস করে গণতন্ত্রের বুলি উড়ায়। আজকে যে বিএনপি গণতন্ত্রের নামে কারফিউ গণতন্ত্র চালু করেছে, তাদের গণতন্ত্র ছিল 15ই ফেব্রুয়ারির প্রহসনমূলক নির্বাচন। বিএনপির মহাসচিব নিজেই গণতন্ত্র লঙ্ঘন করে দুর্নীতিগ্রস্ত, তিনি কি করে দুর্নীতিগ্রস্তদের তালিকা তৈরি করবে? সংবাদ সম্মেলনে এমন প্রশ্ন রাখেন ওবায়দুল কাদের। লিস্ট করলে তো প্রথম বিএনপি নেতাদের নাম লিখতে হবে, কারণ দুর্নীতি লুটপাটের শিরোমণি হচ্ছে তারা, গণতন্ত্র হত্যার শিরোমণি হচ্ছে তারা। বিএনপি নেতাদের নাম আগে আসবে, তারপরে অন্য লিস্ট দেখা যাবে। এ সময় সাবেক আইজিপি বেনজির প্রসঙ্গেও কথা বলেন তিনি। দুর্নীতি কেউ করে থাকতে পারে, সেটা তার ব্যক্তিগত বিষয়। আমার কথা হচ্ছে সরকার এখানে নির্বিকার কিনা, সরকার এখানে সৎসাহস দেখাচ্ছে, দুর্নীতির বিচার হচ্ছে, তদন্ত হচ্ছে। বিএনপি শাসনামলে প্রধানমন্ত্রী কার্যালয় দুর্নীতির আখড়া ছিল অভিযোগ করে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব খবর রাখেন, দলের লোক হোক কিংবা প্রধানমন্ত্রী কার্যালয় হোক, দুর্নীতি করলে কারোই ছাড় নেই। প্রধানমন্ত্রীর কাছে সব খবর আছে, কারা কি করে। নূর মোহাম্মদ ভুইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বোরাক ও সিভির জ্বরে কাঁপছে বাংলাদেশ। সিঙ্গার বেকো ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে বাংলাদেশ ভ্রমণ করে ভক্ত এবং ক্রেতাদের সাথে দেখা করেন তুর্কি সুপারস্টার। যারা দেখা করার সুযোগ পাননি তাদের জন্য আরও আকর্ষণীয় অফার নিয়ে এসেছে সিঙ্গার বেকো। এবার বোরাক ও সিভিটের সাথে দেখা করা যাবে ইস্তাম্বুলে। দেশব্যাপী যে কোনো সিঙ্গার বেকো রিটেল স্টোর অথবা singarbt.com থেকে যে কোনো পণ্য কিনে ভাগ্যবান ক্রেতা 4 দিন 3 রাতের জন্য ইস্তাম্বুল ভ্রমণ করার পাশাপাশি দেখা করতে পারবেন তাদের প্রিয় অভিনেতা বুরাক ওতসেভিটের সাথে।
দেখা হয়নি তাই মন খারাপ? এবার বুরাকের সাথে দেখা হবে ইস্তাম্বুলে। সিঙ্গার বেকো স্টোর থেকে যে কোনো পণ্য কিনে বুরাক ওশটিভিদের সাথে মিট করুন ইস্তাম্বুলে। এছাড়াও স্ক্র্যাচ কার্ড ঘষে ফ্রিজ ও ফ্রিজারে 100% পর্যন্ত ডিসকাউন্ট, প্রতিদিন ফ্রি টিভি জেতার সুযোগ ও এসিতে হট অফার তো থাকছেই। সিঙ্গার বেকো। এবার সার বাংলা। ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড মহাসড়কটি বর্তমানে দেশের সবচেয়ে ব্যস্ত মহাসড়কগুলোর মধ্যে অন্যতম। তবে মহাসড়ক পারাপারে নেই পর্যাপ্ত ফুটওভার ব্রিজ, ফলে প্রায়ই এই মহাসড়কে ঘটছে দুর্ঘটনা। এতে সড়কটি পরিণত হচ্ছে মৃত্যু ফাঁদে। নারায়ণগঞ্জ থেকে গোলাম রাব্বির ক্যামেরায় হাবিবুর রহমানের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন আরফ ইসলাম হিমু। ঢাকা নারায়ণগঞ্জ ৮ কিলোমিটার লিংক রোড, ৬ লেন বিশিষ্ট সেমি এক্সপ্রেসওয়ে করার কার্যক্রম প্রায় সম্পূর্ণ। রাস্তার দুই পাশে গার্মেন্টস, স্কুল, কলেজ, মাদ্রাসা, মার্কেট ছাড়াও রয়েছে বিজিবি ৬২ ব্যাটালিয়নের প্রধান কার্যালয়। জেলা কারাগার সহ রয়েছে প্রায় ২০টি সরকারি অফিস। তাই প্রয়োজনের তাগিদে প্রতিদিনই এই সড়কে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন লাখো মানুষ। অথচ এই বিশাল সড়কে পথচারীদের জন্য নেই পর্যাপ্ত ফুটওভার ব্রিজ। রাস্তাটা এখন ঠিক করা হয়েছে, অনেক বড় হয়েছে এখন, তো এখানে অনেক রিস্ক আছে পার হওয়ার সময়। রাস্তাঘাট পার হতে খুব সমস্যা হচ্ছে আমাদের এখন। বাচ্চাদের কথা চিন্তা করলে ফুটওভার ব্রিজটা একান্তই জরুরি দরকার। এই ব্রিজ না থাকাতে আমাদের পারাপারে অনেক সমস্যা, এখানে দেখা যায় অনেক অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা হয়। এতে সড়ক দুর্ঘটনায় একের পর এক প্রাণহানি ঘটলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো টনক নড়েনি বলে অভিযোগ চলাচলকারীদের। রাস্তা পারাপারটা অনেক বেশি ঝুঁকিপূর্ণ হয়ে গেছে, কিন্তু সেই সাইনবোর্ড থেকে চাষারা পর্যন্ত একটা ফুটওভার ব্রিজ মানে তাও এখন পর্যন্ত পূর্ণাঙ্গ নির্মিত হয় নাই। এর আগেও ২-৩টা দুর্ঘটনা এখানে ঘটছে, তো সরকারের প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করছি যে খুব দ্রুত এখানে একটা ওভারব্রিজ করার জন্য। বিশেষ করে বাচ্চা আর বৃদ্ধরা যারা থাকে তাদের জন্য আরও বেশি সমস্যা হয়, কারণ তারা তো এত দ্রুত রাস্তা পার হতে পারে না। এদিকে সড়ক দুর্ঘটনা কমাতে এবং ঝুঁকি নিয়ে পারাপার বন্ধে ফুটওভার ব্রিজ নির্মাণের কথা জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। ফুটওভার ব্রিজ যেটা আপনি বলছেন, এটা অবশ্যই দরকার। তো আমি মনে করি যে মন্ত্রণালয়ের মন্ত্রী ওবায়দুল কাদের সাহেব যখন এটা ফিনিশিং হবে, তখন আমরা এই প্রবলেমগুলি যখন উনি আসবেন দেখতে, তখন আমরা যখন করবো, তো আমি মনে করি না এটা খুব একটা বড় সমস্যা হবে। ওনার মন্ত্রণালয়তে ফুটওভার ব্রিজ করে দেওয়াটা ওইটুকু বিশ্বাস আমার আছে যে ইট উইল বি ডান ইনশাল্লাহ। প্রায়োরিটি বেসিসে যেখানে বেশি দরকার সেখানে আমরা পরবর্তীতে ফুটওভার ব্রিজ নির্মাণ করব। প্রয়োজন অনুযায়ী এই বিষয়টি আমরা নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলে, সড়ক বিভাগের সাথে কথা বলে আমরা এর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব, কারণ এখানে ফুটওভার ব্রিজগুলো খুবই দরকার। এই সড়কটি দিয়ে প্রতিদিন কয়েক হাজার যানবাহন চলাচল করে। আরফ ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপ ভ্যান চাপায় অটোরিকশার 2 যাত্রী নিহত হয়েছে। বেলা 11টায় সদর উপজেলার ঘাটুরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সদর উপজেলার বুধল ইউনিয়নের চান্দিয়ারা গ্রামের আলাউদ্দিন মিয়ার ছেলে মিথুন মিয়া এবং একই ইউনিয়নের সুতিয়ারা গ্রামের নুরুল ইসলামের ছেলে শামসু মিয়া। এই ঘটনায় অটোরিকশার আরও 3 যাত্রী আহত হয়েছেন। নিহতদের মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মানিকগঞ্জ সাটুরিয়ায় ঘিওরে নির্মাণাধীন ভবন থেকে সানোয়ার নামে এক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত সানোয়ার গোপালপুর গ্রামের আফজালের ছেলে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠান। সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুব আলম জানান, মৃত্যুর ঘটনাটি আত্মহত্যা নাকি অন্য কিছু তা এখনই বলা যাচ্ছে না। ময়নাতদন্তের পর বিষয়টি নিশ্চিত বলা যাবে। এবার আন্তর্জাতিক। ব্যবসায়িক নথিপত্রে তথ্য গোপনের অভিযোগে করা মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার
নিউ ইয়র্কের একটি আদালত এই রায় দেন। এই মামলায় আনা 34টি অভিযোগের সবকটিতে জুরিরা রিপাবলিকান দলের এই নেতার দোষের প্রমাণ পেয়েছেন। দীর্ঘ 5 সপ্তাহ ধরে শুনানির পর বৃহস্পতিবার 12 জুরির উপস্থিতিতে আদালত ট্রাম্পকে দোষী সাব্যস্ত করেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসের সাবেক প্রেসিডেন্ট হিসেবে ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হওয়ার এটাই প্রথম ঘটনা। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আদালতের বিচারক জুয়ান মার্চান আগামী 11 জুলাই সাজা ঘোষণার তারিখ নির্ধারণ করেছেন। এমন সময় এই রায় ঘোষণা করা হলো, যার কয়েক মাস পরেই যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে মামলার রায়ের কারণে তার নির্বাচনী প্রচার এবং প্রচারণায় কোনো বাধা আসবে না বলে জানা গেছে। 8 মাস ধরে গাজা উপত্যকায় হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। তাদের অনবরত বিমান হামলায় ইতিমধ্যে পুরো গাজা মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। এছাড়া টানা ইসরায়েলি অবরোধের কারণে গাজায় ভয়াবহ মানবিক সংকট বিরাজ করছে। সম্প্রতি মিশরের সঙ্গে গাজার রাফার স্থল সীমান্ত পথ ইসরায়েল নিজেদের দখলে নিলে এই সংকট আরও তীব্র হয়। এমন ভয়াবহ পরিস্থিতিতে আন্তর্জাতিক সমালোচনার মুখে ইসরায়েল এবং অধিকৃত পশ্চিম তীর থেকে গাজায় খাদ্যপণ্য বিক্রির উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। বৃহস্পতিবার ফিলিস্তিনি কর্মকর্তা, ব্যবসায়ী এবং আন্তর্জাতিক দাতব্য সংস্থার কর্মীদের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বাংলাদেশ থেকে কর্মী নিয়োগে স্বচ্ছতা এবং শ্রমিকদের অধিকার রক্ষার জন্য সৌদি সরকারের সাম্প্রতিক সময়ে গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে তা বাস্তবায়নের জন্য বাংলাদেশের সাথে একযোগে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে সৌদি সরকার। সৌদি মানব সম্পদ এবং সামাজিক উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের সহকারী উপমন্ত্রী ফয়সাল আল দাফায়ান তার কার্যালয়ে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের মিশন উপপ্রধান মোহাম্মদ আবুল হাসান মৃধার সাথে সৌজন্য সাক্ষাৎ এবং ওয়ার্কশপে আলোচনায় আগ্রহ প্রকাশ করেন। বর্তমানে সৌদি আরবে কর্মরত বিদেশি শ্রমিকদের মধ্যে বাংলাদেশিদের সংখ্যা বেশি হওয়ায় একই সাথে তাদের দক্ষতার জন্য সৌদি শ্রমবাজারে তাদের চাহিদা বাড়ছে বলে জানান সৌদি কর্মকর্তা। ওয়ার্কশপে দূতাবাসের শ্রম কল্যাণ উইংয়ের কাউন্সিলর মোহাম্মদ রেজাই রাব্বি, কাউন্সিলর মোহাম্মদ হুমায়ুন কবির, প্রথম সচিব মোহাম্মদ আলমগীর হোসেন এবং দ্বিতীয় সচিব আসাদুজ্জামান খান উপস্থিত ছিলেন। সভাপতিত্বে একটি কমিউনিটি হলে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পিয়ারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা পরিষদের নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান সাজেদা বেগম, লায়ন উজ্জ্বল কান্তি বড়ুয়া। সভায় বক্তারা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট শিক্ষা অপরিহার্য বলেও মন্তব্য করেন। এবারে খেলা খবর। আইসিসি টি-20 বিশ্বকাপের পরে বাংলাদেশের হয়ে আরও একটি বিশ্বকাপ খেলতে চান বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির ইউটিউব চ্যানেলে প্রচারিত এক সাক্ষাৎকারে এই আশা প্রকাশ করেন সাকিব। এছাড়া আসন্ন বিশ্বকাপে বাংলাদেশ ভালো খেলবে বলেও প্রত্যাশা তার। ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রের পিচগুলোর সাথে বাংলাদেশের উইকেটগুলোর মিল থাকায় এবারের আসরে টাইগারদের ভালো করার সম্ভাবনা বেশি বলেও মন্তব্য করেছেন তিনি। বাংলাদেশের হয়ে সবগুলো টি-20 বিশ্বকাপে খেলতে পারা গর্বের বলেও জানান এই অলরাউন্ডার। যেহেতু ছোটবেলা থেকে এটার সাথে আমি আশা করব যে আরও একটা ওয়ার্ল্ড কাপ যেন খেলতে পারি। তার আগে এই ওয়ার্ল্ড কাপে যেন পারফরমেন্সটা অনেক ভালো থাকে, বাংলাদেশ যেন অন্যান্য যে কোনো টি-20 ওয়ার্ল্ড কাপের থেকে বেটার। এর সাথে শেষ করবো এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। যারা দুর্নীতি করেছে সবার তথ্য প্রধানমন্ত্রীর কাছে আছে বলেন ওবায়দুল কাদের। দুর্নীতিবাজদের বিচারের আওতায় আনার হুঁশিয়ারি। কাঁচামরিচের ঝাল আর পেঁয়াজের ঝাঁজে নাকাল সাধারণ ক্রেতারা। কাল থেকে বাড়ছে সব ধরনের জ্বালানি তেলের দাম।
এবং উজানের ঝড় ও টানা বৃষ্টিতে প্লাবিত সিলেটের ৭ উপজেলা, পানিবন্দী প্রায় ৫.৫ লাখ মানুষ, বাড়ছে দুর্ভোগ। এশিয়া নিউজ এই পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।